গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স অনেক সাড়া জাগিয়ে সমর্থকদের মনে অনেক আশা দিয়ে তারা কিন্তু এই মরশুমটা শুরু করেছিল। অনেকেই মনে করেছিল তারা হয়তো এবারে ট্রফিটা ডিফেন্ড করতে পারবে, আগের বছর যে পারফরমেন্সটা তারা ডেলিভার করেছিল ওই ধারাবাহিকতা বজায় রেখেই এইবারও আমাদের ঘরে আর কি ট্রফিটা বজায় থাকবে। কিন্তু তার ছিটে ফোটাটুকুও হলো না। প্রথম কয়েক ম্যাচে কেকেআর একটু ভরসা দিয়েছিল, ওই প্রথম 6 বা 7 ম্যাচে খুব একটা ভালো পারফর্ম না করতে পারলেও ওই একটা করে ম্যাচ জিতছিল, একটা করে ম্যাচ হারছিল। কিন্তু তার ওই পর থেকে ওই 7 ম্যাচের পর থেকে কেকেআর এমনই আর কি অধারাবাহিক পারফরমেন্স করতে শুরু করে দিল। তারপরেই বোঝা গেছিল যে কেকেআরের এই আইপিএলে খুব একটা চান্স নেই, ইভেন তারা শেষমেশ প্লে অফেও কোয়ালিফাই করতে পারলো না। যদিও সুযোগটা তাদের সামনে এসেছিল, কিন্তু ওই শেষ দিকের 4 থেকে 5টা ম্যাচ তাদেরকে টানা জিততে হতো। তো সেই কাজটা তারা যখন ধারাবাহিকভাবে করতে পারেনি, আর তখন তাদের প্লে অফে খেলার এই জায়গায় ডিজার্ভ করতেন না বলেই আমি মনে করি। তো ঠিক কোন কোন কারণে কেকেআরের এই মরশুমে এরকম চরম ভরাডুবি হলো, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালাইসিস করা যাক। তো কেকেআরের আমি মনে করি এই মরশুমে কোনো ফিক্স ব্যাটিং অর্ডার ছিল না, বা তাদের ব্যাটিং লাইন আপে যে ব্যাটাররা খেলেছেন একেবারেই আপ টু দ্য মার্ক ফর্মে ছিলেন না। তারা এই গোটা মরশুমে খেলেছেন মূলত ওই 3 থেকে 4 জন ব্যাটারের উপর ভরসা করে। আজিঙ্কে রাহানে, আঙ্কুরিশ রঘুবংশী আর শেষের দিকে গিয়ে রিঙ্কু সিং ভরসা দিয়েছেন। ব্যাস এই 3 ব্যাটারের উপরেই মূলত তারা ভরসা করে খেলেছে। আর ওই ওপেনিংয়ে কখনো সুনীল নারিন মাঝে মধ্যে ওই 25-30 রানের একটা ছোট ক্যামিও খেলে ঝোড়ো স্টার্ট যখন করে দিয়ে যেতেন, ওই জায়গায় কেকেআর একটু তার সার্ভিসটা পেয়েছে। আর এছাড়া ওভারঅল অন্যান্য যেসব ব্যাটাররা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যাটাররা যারা ডেথ ওভার স্পেশালিস্ট ব্যাটিং করতে পারেন, তারা কিন্তু মোটা দাগে এক প্রকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। এই জায়গায় আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, এই 2 ডেথ স্পেশালিস্ট ব্যাটাররা তাদের নিজেদের কাজগুলো একেবারেই ঠিকভাবে করতে পারেননি। আন্দ্রে রাসেল ওই একটা ম্যাচে ভালো খেলেছিলেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে, কিন্তু বাদবাকি ম্যাচগুলোতে আপনি যদি তার পারফরমেন্সের দিকে তাকান, শুধুই হতাশাই আর কি ডেকে আনবে। যদিও শুরুর দিকে তাকে কেকেআরের ম্যানেজমেন্ট খুব একটা ভালোভাবে ইউজ করতে পারেনি, তাকে ওই নিচের দিকেই ক্রমাগত ব্যাটিং করিয়ে গেছিল। কিন্তু লাস্ট 4 থেকে 5টা ম্যাচে তাকে কিন্তু ওপরের দিকে ব্যাটিং করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানেও সুযোগ পেয়ে তিনি কিন্তু ওই একটা ম্যাচ ছাড়া নিজের সুযোগগুলোকে একেবারেই কাজে লাগাতে পারেননি। আর অপরদিকে রামনদীপ সিং তো এই মৌসুমটা যেভাবে হতাশ করেছেন কেকেআরের ফ্যানেদের, আর নতুন করে কিছু বলার নেই। গোটা মৌসুম মিলিয়ে তিনি মাত্র 47 রান করেছেন। এখন হয়তো অনেকে বলতে পারেন তাকে তো নাম্বার 8-এ পাঠানো হয়, তিনি ওই জায়গায় কতই বা ব্যাটিং করার সুযোগ পান। আমি আপনাদের একটা কথা বলে রাখি, কেকেআর এই মরশুমে যে কটা ম্যাচে আর কি জয়টা তাদের নিশ্চিত ছিল, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম 3 থেকে 4টা এমন ম্যাচ ছিল যেখানে কেকেআরের জয়টা পুরোপুরি নিশ্চিত ছিল। ওই এলএসজির এগেনস্টে, পাঞ্জাব কিংসের এগেনস্টে, চেন্নাই সুপার কিংসের এগেনস্টে, এই 3 থেকে 4টা ম্যাচে রামনদীপ সিং কিন্তু ব্যাটিং করার খুব ভালো মতো সুযোগ পেয়েছিলেন, তাকে ওপরের দিকেই পাঠানো হয়েছিল ব্যাটিং করতে। কেকেআরকে ম্যাচটা জিতিয়ে আসার খুব ভালো অপরচুনিটিও তিনি ওই জায়গায় পেয়েছিলেন, কিন্তু এই একটা সুযোগও তিনি ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। ওই অবিবেচকের মতো শট খেলতে গিয়ে নিজের উইকেটগুলো ছুড়ে দিয়ে এসছেন। আর এছাড়া কেকেআরের মিডিল অর্ডারে যাদেরকে ভরসা করা হয়েছিল, ওই ভেঙ্কটেশ আয়ার থেকে শুরু করে আঙ্কুরিশ রঘুবংশী তিনি তার মতো করে চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু গত মরশুমে তিনি যে পারফরমেন্সটা করেছিলেন তার ছিটে ফোটাটুকু তিনি এইবারে করতে পেরেছেন বলে আমার মনে হয় না। অন্যান্য ব্যাটারদের সাপেক্ষে যদি তার পারফরমেন্সটা কম্পেয়ার করা হয় তাহলে তিনি বলতে হবে মোটা দাগে সফল, কিন্তু সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না বললেই মনে হয়। ভেঙ্কটেশ আয়ার তো চরমভাবে হতাশ করেছেন, তার গোটা মরশুমে ব্যাটিং গড়টা জাস্ট 20-র একটু বেশি। তাকে 24 কোটি টাকা দিয়ে মেগা অকশন থেকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ওই শ্রেয়াস আয়ারকে বাদ দিয়ে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার ব্যাটিংয়েও তো আর কি পারফরমেন্স করতে পারেননি, ফিল্ডিংটাও তার একেবারে যাচ্ছে তাই হয়েছে। আর এছাড়া তাকে তো একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়, তিনি এই মরশুমে বল হাতে একটা ওভারও করেননি। আর এছাড়া রাহানে তিনি তার অ্যাজ আ ক্যাপ্টেন তার মতো করে চেষ্টা করেছেন। আর এছাড়া অন্যান্য যে ওপেনাররা খেলতেন ওই কুইন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ, পার্টিকুলারলি ডিককের কথা আমাকে বলতে হবে, সবচেয়ে আমাদের হতাশ করেছেন। ডিককের থেকে যে প্রত্যাশাটা ছিল তিনি সেটা ছিটে ফোটাটুকু পূরণ করতে পারেননি। গোটা মরশুম মিলে তিনি 8 ম্যাচ খেলে করেছেন মাত্র 162 রান, ওই অনেকটা ভেঙ্কটেশ আয়ারের মতোই তার ব্যাটিংয়ের অবস্থা বলতে হবে। একটা ম্যাচ তিনি ভালো খেলেছিলেন ওই রাজস্থান রয়্যালসের বিপক্ষে, ওইখানে ডিকক সুলভ তিনি পারফরমেন্স করে 97 রানের অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিলেন, কিন্তু বাদবাকি 7টা ম্যাচে তিনি শুধুই হতাশ করেছেন সমর্থকদের। কেকেআরের ওভারঅল ব্যাটিং লাইন আপের পারফরমেন্সটা এতটাই অধারাবাহিক ছিল যে কারণে তারা প্রতিপক্ষ দলগুলোকে একেবারেই ঠিকভাবে চ্যালেঞ্জ করতে পারেনি, যে কারণে তারা পাঞ্জাব কিংসের এগেনস্টে একটা নিশ্চিত জেতা ম্যাচ ছিল, মাত্র 113 রানের না 12 রানের টার্গেট ছিল, সেটাও তারা চেস করতে গিয়ে মাত্র ওই 95 রানে অল আউট হয়ে গেছিল। এর থেকে লজ্জার বা হতাশার আর কিছু হয় না। ওই ম্যাচটা যখন কেকেআর হেরে গেছিল তারপরেই একটা অশনি সংকেত পাওয়া গেছিল যে কেকেআর এই মরশুমে তারা ওই চ্যাম্পিয়ন হওয়ার মতো যে আর কি পারফর্ম করা বা ওই তকমাটা গায়ে লাগিয়ে যে খেলা সেটা তারা একেবারেই ডিজার্ভ করে না। আর এই জায়গায় কেকেআরের ওভারঅল যে বোলিং ইউনিট তাদের পারফরমেন্সটাও কিন্তু একেবারেই ভালো হয়নি। কেকেআর মূলত 2 পেস বোলারের উপর ভরসা করে খেলেছে, বৈভব অরোরা আর হর্ষিত রানা। এরা উইকেট জেনারেট করেছে হয়তো ঠিকই, কিন্তু এতই মার খেয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে যে কারণে তাদের ইকোনমি দেখাচ্ছে ওই 10-এর উপর, দুজনেরই 10+ ইকোনমি। আর এছাড়া
অন্যান্য যে আর কি কেকেআরের স্পিনাররা রয়েছেন ওই বরুণ চক্রবর্তী কিংবা সুনীল নারিন, এরা মানে তাদের মতো করে আর কি মোটামুটি পারফর্ম করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু আমি মনে করি এই জায়গায় মানে বরুণ চক্রবর্তীর পারফরমেন্সটা ঠিকঠাক থাকলেও সুনীল নারিন কিন্তু মানে বল হাতেও সেভাবে আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা করতে পারেননি, যে পারফরমেন্সটা তিনি গত বছর জেনারেট করেছিলেন। গত বছর তিনি ব্যাট হাতে বল হাতে অসামান্য ফর্মে ছিলেন, মানে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বলা চলে, কিন্তু এই বছর তিনি ব্যাট হাতেও সেরকম আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেননি, আর বল হাতেও মানে তার সেই মানে পুরনো ধারটা কিন্তু দেখা যায়নি। আর অপরদিকে কেকেআরের লাইন আপে কিন্তু একাধিক স্পিনার মানে ডাগ আউটে বসেছিল, ওই অনুকূল রয় থেকে শুরু করে মায়াঙ্ক মার্কান্ডে, এদেরকেও কিন্তু ঠিকভাবে কেকেআর ব্যবহার করেনি। এছাড়া মঈন আলীকেও মানে কেকেআর কিন্তু মানে কয়েকটা ম্যাচ হাতে গুনে খেলিয়েছিল, কিন্তু সবকটা ম্যাচে তাদেরকে আর কি ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হয়নি। তার ব্যাটিংটা কিন্তু এই জায়গায় কেকেআর ঠিকভাবে কাজে লাগাতে পারেনি বলেই আমি মনে করি। আর এছাড়া যেসব বিদেশি পেস বোলারদের উপর কেকেআর ভরসা করেছিল এই মরশুমে, স্পেন্সার জনসন কিংবা অ্যানরিক নরকিয়া, এরাও কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি, যে কারণে একজন 2 ম্যাচ আর একজন 4 ম্যাচ খেলেই কিন্তু মানে তাদেরকে বসিয়ে দিতে বাধ্য হয়েছিল কেকেআরের ম্যানেজমেন্ট। আমি মনে করি কেকেআর এই মরশুমে একজন ডেথ স্পেশালিস্ট বোলারের অভাবে ভুগেছে। একজন স্পেশালিস্ট ডেথ বোলার যদি এই জায়গায় থাকতেন, ওই জসপ্রীত বুমরা বা ট্রেন্ট বোল্ট কিংবা আশদীপ সিংয়ের মতো, তাহলে কিন্তু কেকেআরকে এই জায়গায় ভুগতে হতো না বলেই আমি মনে করি। যে কারণে তারা রাসেলের উপর ভরসা করেছিল ডেথ বোলিংয়ে, কিন্তু রাসেল ওই একটা বা 2টা ওভার হয়তো ভালো করেছিলেন, কিন্তু ওভারঅল যদি আপনি তার মানে বোলিং ইকোনমিটা দেখেন সেটা 12-র কাছাকাছি, মানে একেবারেই আর কি ভালো পারফরমেন্স তো হয়নি, উল্টে বরং তিনি রান বিলিয়ে কেকেআরকে অনেকগুলো ম্যাচ হারার দিকে আর কি ঠেলে দিয়েছেন। আর এছাড়া কেকেআরের ব্যাটাররা মিডিল ওভার্সে পার্টিকুলারলি খুবই হতাশাজনক পারফরমেন্স করেছেন। এর মানে আগের দিন আমি আপনাদের একটা পরিসংখ্যান আমি দিয়েছিলাম, মানে আইপিএলের 10 দলের মধ্যে কেকেআরের মানে ব্যাটারদের ওই মিডিল ওভার্সে মানে 7 থেকে 15 নম্বর ওভারে তাদের ব্যাটিং পরিসংখ্যানটাই সবচেয়ে পুয়ার, সবচেয়ে খারাপ, সবচেয়ে বাজে, সবচেয়ে হতাশাজনক। তো এত ব্যর্থতা সঙ্গী করে তো ডেফিনেটলি কেকেআর এই আইপিএল মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, তারা প্লে অফে খেলার যোগ্য ছিল না বলে আমি মনে করি। তো সেই কারণে তারা স্বভাবতই মানে প্লে অফে উঠতেও পারেনি। আর বৃষ্টির বাধার হিসেবে যে মানে অজুহাতটা অনেকে দেখছি তুলে ধরছে যে 2 ম্যাচ যদি কেকেআরের বৃষ্টিতে না ভেস্তে যেত তাহলে নাকি কেকেআর প্লে অফে উঠে যেত। তাহলে আপনাদের আরেকটা কথা আমি বলে রাখি, গত মরশুমে কিন্তু কেকেআরের 2টা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছিল, কিন্তু তারপরেও তারা টেবিল টপার হিসেবেই প্লে অফে কোয়ালিফাই করেছিল, শুধু কোয়ালিফাই করেনি, চ্যাম্পিয়ন হয়ে ফেরত এসেছিল। তো এই বৃষ্টির অজুহাতগুলো একেবারেই বেকার। এর আগেও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম 3 থেকে 4টা ম্যাচে কেকেআরের এমন পজিশন ছিল যেখান থেকে তারাই জয়ের জন্য ফেভারিট ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেদের নার্ভগুলো ধরে রাখতে না পারার জন্য বা তাদের লাইন আপের প্লেয়াররা ঠিকভাবে পারফরমেন্সটা ডেলিভার করতে না পারার জন্য ম্যাচগুলো তারা অপোনেন্টকে উপহার দিয়ে এসছে। নাহলে আরও বাড়তি এই 6 থেকে যে 8টা পয়েন্ট তারা ডিজার্ভ করতো, ওখানেই তো বলতে গেলে তারা প্লে অফের টিকিটটা নিশ্চিত করেই ফেলতো। তো দেখা যাক এখন আজিঙ্ক্য রাহানে এই লাস্ট ম্যাচের পর মানে পোস্ট ম্যাচ কনফারেন্সে তিনি বলেছেন যে পরের বছর তারা নাকি মানে খুব দারুণভাবে কামব্যাক করবে, স্ট্রংলি একটা কামব্যাক দেবে, মানে তাদের ফ্যানেদের আশ্বাস দিয়েছেন। কিন্তু আমি মনে করি এই জায়গায় মানে এই টিম নিয়ে যদি কেকেআর পরের বছর কন্টিনিউ করে তাহলে কিন্তু তাদের মানে আবারও সেই হতাশ হয়ে ফিরতে হবে। ডেফিনেটলি মানে দলে বেশ কিছু অদল বদল জরুরি, মানে বেশ কিছু ক্রিকেটারকে ছাঁটাই করা ইমিডিয়েটলি উচিত বলে আমি মনে করি। আর এছাড়া মানে পরের বছর আইপিএলের জন্য যে মিনি অকশন হবে সেই অকশন থেকে পার্টিকুলারলি বেশ কিছু মানে আর কি ভালো ভালো ক্রিকেটারকে তোলা উচিত, যে পার্টিকুলার জায়গাগুলোতে কেকেআরের ল্যাকিংস রয়েছে বা গ্যাপ রয়েছে, ওই ডেথ বোলার্স থেকে শুরু করে মানে ডেথ ওভারে ওই জায়গায় মানে বিধ্বংসী ব্যাটিং করতে পারে, ধারাবাহিক পারফর্ম করতে পারে ওই টিম ডেভিডের মতো, এইরকম কোনো একজন ব্যাটারকে ওই জায়গায় প্রয়োজন। তো টিমের যে গ্যাপগুলো বা ল্যাকিংসগুলো রয়েছে অনেক ভরাট করতে হবে, তারপরে একটা আর কি পরিপূর্ণ দল গুছিয়ে তারপরে আপনারা বলতে পারেন যে পরের বছর আপনারা একটা দারুণ কামব্যাক করতে পারবেন। এই আইপিএলে কেকেআরের ব্যর্থতার জন্য যে পয়েন্টগুলো নিয়ে আমি এখন ডিসকাশন করলাম, একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন কেকেআরের ব্যর্থতার পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।